আমি ডক্টর ফারুকী আজম। আমি কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ। আমি মেডিনোভা মালিবাগ ব্রাঞ্চে বসে রোগী দেখছি। আমি আজকে আপনাদেরকে কিডনি প্রতিস্থাপন সম্পর্কে দুটো কথা বলতে চাই, এটা আপনাদের কাজে লাগবে। তো আমি বলবো যে ডায়ালাইসিস এবং কিডনি ট্রান্সপ্ল্যান্ট দুটোর মধ্যে যদি আপনাদের কোনোটা বেছে নিতে বলা হয়, আমি বলবো যে কিডনি প্রতিস্থাপনই হচ্ছে ডায়ালাইসিসের চেয়ে ভালো। আবার যদি আমাকে বলা হয় ডায়ালাইসিসের খরচ কেমন, কিডনি প্রতিস্থাপনের খরচ কেমন, তাহলে আমি বলবো যে কিডনি প্রতিস্থাপনের খরচ কিডনি ডায়ালাইসিসের চাইতে কম। আবার যদি জিজ্ঞেস করা হয় কিডনি প্রতিস্থাপন করে যদি আমাদের শরীর কেমন থাকে, আমরা কিভাবে চলাচল করব, আমরা অফিস আদালত করতে, আমি বলবো যে ডায়ালাইসিসের চাইতে কিডনি প্রতিস্থাপনকারী রোগী সমস্ত কিছু স্বাভাবিক মানুষের মতো করতে পারে, বিয়ে শাদিও করতে পারে। আমরা যদি বলা হয় যে কিডনি প্রতিস্থাপন করার পরে কি ছেলে মেয়ে হবে, আমি বলবো যে অবশ্যই ছেলে মেয়ে হবে, কারণ তার ফুল সিস্টেম, বডি সিস্টেম আবার স্বাভাবিকভাবে কাজ করা শুরু করে। কেন এই কথাটা বললাম, ছেলে মেয়ে হবে কিনা, এই কথাটা বলার পিছনে আমার একটাই যুক্তি যে ডায়ালাইসিস করলে, আপনারা হয়তো জানেন যে কিডনি ডায়ালাইসিস করলে কিন্তু আমাদের পুরুষত্বহীনতা বা মেইলি হরমোন কমে যায়, যে কারণে আমাদের অনেকেই দেখা যায় ডায়ালাইসিসের করার সময় ওদের ছেলে মেয়ে হতে চায় না। কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার পরে যখন এটা আমরা পুরোপুরিভাবে গেইন করি, যে স্বাভাবিক কাজ করা শুরু করে, তখনই আমরা দেখা যায় যে এই ছেলে মেয়েগুলোর বাচ্চা হচ্ছে। এখন আমি বলবো যে যারা আমাদের দেশে কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা প্রতিস্থাপন করতে পারছে না, তারা তো অনেকেই বিদেশে যাচ্ছে। সেখানে কি এই পদ্ধতিগুলো করা হয় নাকি করা হয় না? আমাদের দেশে আপনারা জানেন যে কিডনি যারা ট্রান্সপ্ল্যান্ট করতে পারছে না, প্রতিস্থাপন করতে পারছে না, তারা পাকিস্তানে যাচ্ছে, তারা ভারতে যাচ্ছে, তারা তুর্কিতে যাচ্ছে, তারা আরও অন্যান্য চায়না অথবা অন্যান্য দেশে যাচ্ছে। এবং এখান থেকে যখনই তারা সেই কিডনি দাতার টেস্টগুলো করে, আমাদেরকে কিন্তু ডাক্তার সাহেবদেরকে কিন্তু ওই ডোনারদেরকে দেখানো হয় না, তাদের মধ্যে শুধু ক্রস ম্যাচিং বলি আমরা, সিডিসি ক্রস ম্যাচ, সেটাই করে তারপরে নিয়ে যাওয়া হয়। এখন কথা হলো সিডিসি ক্রস ম্যাচ করে বিদেশেও যদি করে, আমরা এমনও নজির পেয়েছি যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে 1 মাস 2 মাসের মধ্যে বিদেশে করে এসছে, হয়তো 30-40 লক্ষ টাকা খরচ করে। আমরা দেখেছি 1 মাস 2 মাসেই আবার কিডনিটা অকার্যকর হয়ে গেছে। কারণ একটাই, ঠিকমতো এভালুয়েশন, অর্থাৎ ঠিকমতো কিডনিটা দেওয়ার আগে চিন্তাভাবনা বেশি করা হয় নাই। এবং এই না করার পিছনে কারণটা হলো অসৎ উদ্দেশ্য, যে আমাদের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা দরকার, করে ফেলেছি, এবার যা করার ওই দেশে গিয়ে করুক। তো আমি মনে করি যে কিডনি প্রতিস্থাপনটা খুবই সহজ একটি প্রক্রিয়া, খুবই সুন্দরভাবে একটা মানুষের জীবনযাপনের জন্য খুবই ভালো একটা পদ্ধতি। যদি সঠিকভাবে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করার আগে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করে এবং ডোনারকেও ভালোভাবে চেক আপ করে, ডোনারের দেখা গেল যে প্রেশার আছে, ও পয়সার জন্য দিয়ে দিতে চাচ্ছে, অথবা দেখা গেল যে প্রেশারের ওষুধ খাচ্ছে, ব্লাড প্রেশার হাইয়ের ওষুধ খাচ্ছে, বলছে না, তাকে নিয়েই চলে গিয়ে যেন তেনভাবে কিডনি ট্রান্সপ্ল্যান্ট আপনারা করবেন না। একটা কিডনি আল্লাহর অশেষ দান, আমাদের দুটো কিডনি আছে, হার্ট একটা। দুটো কিডনি দেওয়ার পিছনে আল্লাহর মনে হয় এটাই উদ্দেশ্য ছিল যে যেন আরেকজনকে হেল্প করতে পারে যদি কখনো দরকার হয়। কারণ একজন মানুষ একটা কিডনির 6 ভাগের 1 অংশ নিয়েই কিন্তু বেঁচে থাকতে পারে। এখন খাওয়া দাওয়ার বিষয়ে বলি, কিডনি যারা প্রতিস্থাপন করে তাদের খাবার দাবারে কিন্তু কোনো বিধিনিষেধ নাই, তাদেরকে আমরা বেশি করে পানি খেতে বলি। খাবার দাবার আমরা যারা স্বাভাবিক নিয়মে খাই, সেগুলোই আমরা স্বাভাবিক নিয়মে খাই। তাদেরকে শুধু বলি কিডনি প্রতিস্থাপনের পর 3টা ওষুধ আমরা চালিয়ে নিই, সেগুলোর ক্ষেত্রেও মাঝে মাঝে আমি ওই 3টার মধ্যেও একটা বাদ দিয়ে দিই, যেটা দিয়ে ভবিষ্যতে দেখা গেল যে চোখের মধ্যে ছানি চলে আসছে, অথবা অনেকের কোমরের হাড্ডিটা ক্ষয় হয়ে গেছে, অনেকে দেখা গেছে যে প্রেশারটা বেড়ে গেছে, অনেকেই দেখা গেছে যে আগে ডায়াবেটিস ছিল না, বহুমূত্র রোগ ছিল না, এখন দেখা যাচ্ছে যে বহুমূত্র রোগ হয়ে যাচ্ছে। সুতরাং এই ওষুধগুলো আমি আস্তে আস্তে রিমুভ করার চেষ্টা করি। আমরা মাঝে মাঝে ট্যাক্রোলিমাস লেভেল চেক করার চেষ্টা করি। ট্যাক্রোলিমাস লেভেলটা হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট কিডনি যেন মাঝে মাঝে নিজের শরীরের সাথে বেয়াদবি আচরণ না করে, সেই জন্যই আমরা ট্যাক্রোলিমাস একটা ওষুধ আছে, সেটা আমরা দিই। এটারও আবার অনেকগুলি পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সুতরাং সব কিছু মিলিয়েই আমরা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। এখন কথা হচ্ছে যে ডায়ালাইসিস করা ভালো নাকি
ট্রান্সপ্ল্যান্ট করা ভালো। আমি এর আগেও বলেছি কিডনি প্রতিস্থাপন সবসময়ই কিডনি ডায়ালাইসিসের চাইতে একটা ভালো অপশন। এখন আরেকটা কথা আমি একটু বলতে চাই যে কিডনি যাদের থেকে নিচ্ছেন, যিনি এত বড় দান দিচ্ছে, ওই কিডনি ডোনার অথবা কিডনি দাতার কি কখনো কিডনি রোগ হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। হয়তো দেখা গেল সে মানে জোয়ান বয়সে কোনো অসুবিধা নাই, কিন্তু পরবর্তীতে একটু সাময়িক সমস্যা হতেও পারে যদি সে ডাক্তারের ফলো আপে না থাকে। কিডনি ডোনারে কী সমস্যা হতে পারে? দেখা গেছে যে তার আগে থেকে প্রেশার ছিল, এখন আস্তে আস্তে প্রেশারটা বাড়তে বাড়তে দেখা গেল যে যখন বয়স 40-50 হলো তখন প্রেশারটা আরও বেড়ে গেল, এবং প্রেশারটা বাড়ার কারণে আস্তে আস্তে কিডনিটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। অথবা সে কোনো ব্যথার ওষুধ খেলো। তো এইসব দিকেও ডোনারকেও মাঝে মাঝে আমি মনে করি একটু চেক আপে থাকা দরকার। আমাদের কিডনি ট্রান্সপ্ল্যান্ট প্রতিস্থাপন আমি শুরু করেছি বাংলাদেশে 2007 থেকে 2014 সাল পর্যন্ত। আমি কর্পোরেট লেভেলে ট্রান্সপ্ল্যান্ট করেছি, 50টা ট্রান্সপ্ল্যান্ট করেছি, প্রতিস্থাপন করেছি ইউনাইটেড হসপিটাল। আল্লাহর রহমতে আমার কাছে এখনও কিডনি প্রতিস্থাপনের রোগীরা আসছে, যাদেরকে প্রথমেই করেছিলাম এই 15-16 বছর ধরে রোগীরা আসছে। সবাই মোটামুটি ভালো আছে এবং আমাদের সাকসেস রেটও ভালো। তো সব কিছু মিলিয়েই আমার অভিজ্ঞতায় বাংলাদেশে যে কিডনি প্রতিস্থাপন আপনারা করবেন, ডায়ালাইসিসটা যত সম্ভব আমরা অ্যাভয়েড করতে পারলেই ভালো। তবে আপনারা যাদের কোনো অপশন নাই, যাদের কোনো উপায় নাই, তাদেরকে ডায়ালাইসিস চালিয়ে যেতে হবে। ডায়ালাইসিস কাদেরকে করে আপনারা তো সবাই জানেন, যাদের কিডনি দুটাই অকেজো হয়ে গেছে অথবা 10%-এর কম কাজ করছে, তাদেরকেই আমরা কিডনি প্রতিস্থাপন করতে বলি। এখন কিডনি প্রতিস্থাপন করাও অত সহজ না, আপনাদেরকে খুঁজে খুঁজেই কিডনি দাতা বের করতে হবে। সুতরাং দাতা বের করলেই ইনশাআল্লাহ আপনারা কিডনি প্রতিস্থাপন করে সুস্থ জীবনযাপন করতে পারবেন।